শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ওবায়দুল কাদের সহ 10 জনকে ফেরাতে রেড নোটিশ জারি। রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা। বিএনপিকে নিয়ে মিথ্যাচার চলছে। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ, দাবি বাণিজ্য উপদেষ্টার। সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং 19 লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো এসএসসি পরীক্ষা। গাজীপুরে অবহেলা করায় 4 শিক্ষককে অব্যাহতি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত 14 জানুয়ারি এ মামলা করে দুদক। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জে এইসব কথা বলেন তিনি। এর আগে সিলেট মহানগর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জনসাধারণকে আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ করেন তিনি। এছাড়া সিলেট সফরে এসে লাল গালিচা দেখে পুলিশ কর্মকর্তাদের উপর ক্ষোভ ঝাড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি। যে অন্যায় করতে তারই আমরা আইনের আওতায়। আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। কবে দেশে ফিরবেন তারেক রহমান, কেন ফিরছেন না, এমন নানান প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহল এবং জনমনে। এশিয়ান টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, বিএনপির নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় দেখুন কাসর আহমেদের একটি রিপোর্ট। অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাকর্মী তো বটেই, পুরো বাংলাদেশের মানুষের আগ্রহ আছে তার দেশে ফেরা নিয়ে। কবে নাগাদ দেশে ফিরতে পারেন এসব বিষয়ে কথা বলেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বিদেশে থেকেও জনসম্পৃক্ততা করে তুলছেন, সুতরাং ওনারই বাবার ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফেরত আসবেন। রাজনৈতিক পরিবেশ এবং আইনের শাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা কম বলে জানালেন তার উপদেষ্টা। বাংলাদেশে যখন একটা অনুকূল
আইনি, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তৈরি হবে, অবশ্যই তিনি ফেরত আসবেন। যেন তারেক রহমান বারবার বলে আসছেন যে শুধু ওনার নিজের বিষয়টা না, ওনার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, জালিয়াতি এবং প্রতারণামূলক মামলা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ, দেশে এবং বিদেশে যারা রয়েছেন, শেখ হাসিনার সময় ফ্যাসিবাদের সমালোচনা করেছেন, তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উনি চান শুধু ওনার না, ওনার দলের সকলের এবং প্রতিটি গণতান্ত্রিককামী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা রয়েছে, সেই অবিচারের বিপরীতে যেন বিচার সুনিশ্চিত হয়, দেশে যেন আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন অনুকূল হবে, অবশ্যই সেই একটা ফেভারেবল পলিটিক্যাল ক্লাইমেটে সেই ল্যান্ডস্কেপ যখন ইন্টিম গভর্নমেন্ট ক্রিয়েট করবেন, উনি দেশের মানুষের কাছে ফেরত আসবেন। তিনি বলেন, সংস্কার শুরু হয়েছে বিএনপির হাত ধরেই, তবে পরিকল্পিতভাবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে একটি মহল। না, যারা বলছেন যে বিএনপি সংস্কার চায় না, আমি বিনয়ের সাথে বলবো, ওনারা অজ্ঞতার কারণে বলতে পারেন, অপপ্রচারের কারণে বলতে পারেন। বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি 5ই আগস্টের আগে তো বটেই, 5ই আগস্টের পরেও গত প্রায় 8 মাসে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন নাই যেখানে 31 দফা নিয়ে যায়নি। সুতরাং আমরা 31 দফা নিয়ে বসে নেই, আমরা একটা আইটারেটিভ প্রসেসের মাধ্যমে দেশের সকল শ্রেণী পেশা, সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি, কিভাবে ওনাদের সমস্যার সমাধান হয়, কিভাবে ওনাদের ভাগ্যের পরিবর্তন হবে, এগুলো নিয়ে কাজ করছি। এবং 31 দফাকে পরিবর্তন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। বিদেশে থেকে প্রতিনিয়ত নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রুতই দেশে ফিরবেন এমন প্রত্যাশা তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের। দেশের জন্য ওনার রাজনীতি, দেশের মানুষের জন্য ওনার রাজনীতি। দীর্ঘদিন বিদেশে থাকার পরও কিন্তু উনি যতক্ষণ জেগে থাকেন, প্রায় 18 ঘন্টা এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে রাজধানীর কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি একথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, নেপাল এবং ভুটানের রপ্তানি যে প্রক্রিয়াতে চলে তাতে এর সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্যে স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও বলেন, ঢাকা এবং সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এ প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে। অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কিছুটা পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গার সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এর পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন। অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ বিভাগ এর সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সারা দেশে ৩,০০০-এরও বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেয় ১১টি শিক্ষা বোর্ডের ১৯,২৮,০০০ শিক্ষার্থী। সকাল 10টায় এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ এবং তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। শিক্ষার্থীদের সাথে সাথে আসেন অভিভাবকেরাও। তাই কেন্দ্রগুলোর সামনে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। চলতি বছর প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এছাড়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় 4 শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রের পিআর আলী কলেজ পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা আবেদ আলী গার্লস স্কুলের 2 শিক্ষক আরিফ উদ্দিন এবং তাশফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদি হাসানের দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও একই কারণে উপজেলার কাউরাইদ KN উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাতক্ষীরায় মরিচচাপ নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই বড় হচ্ছে এই ভাঙন। এতে ঝুঁকিতে রয়েছে স্থানীয় কাঁচাপাকা সহ বহু স্থাপনা এবং ফসলি জমি। ভিটামাটি সহ নিজের শেষ সম্বল নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাতক্ষীরা থেকে মশিউর ফিরোজের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। সাতক্ষীরার আশাশুনিতে মরিচচাপ নদীর গোয়ালডাঙ্গা এলাকার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিশাল এলাকা জুড়ে বেড়িবাঁধের ফাটল ক্রমশই বড় হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় কাঁচাপাকা বহু স্থাপনা সহ ফসলি জমি, বাড়িঘর ও বাজার। এছাড়া আসছে বর্ষায় বাঁধ ভেঙে ফসলির জমি, মাছের ঘের সহ প্লাবিত হওয়ার আতঙ্কে দিন কাটছে 10 ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এলাকাবাসীর অভিযোগ 16 কোটি 86 লাখ টাকা ব্যয়ে গত বছরের 25 জুলাই শেষ হয় নদী খনন কাজ, কিন্তু নির্দেশনা অমান্য করে নকশা না মেনে অপরিকল্পিত খননের ফলে সৃষ্টি হয়েছে একাধিক বাঁক, যে কারণেই তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। যে পরিমাণ ভাঙন সৃষ্টি হয়েছে, তবে আমাদের মনে হয় আর কিছুদিনের ভেতরে আমাদের অত্র এলাকাটা এই পানির চাপে আমরা তলিয়ে যাব। এখানে গোয়ালডাঙ্গা বাজার চলে যেতে পারে, এখানে একটা মসজিদ আছে, খেলার মাঠ আছে, বাড়ি ঘর আছে, কিছুই থাকবে না যদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন। বাচ্চা কাচ্চা নিয়ে যে রাত্রে আমরা কিভাবে থাকবো, এটাও আমাদের কোনো একটা গতগম্য নাই। ভেঙে যাচ্ছে, কিন্তু ভাইতে রাতে ঘুমাসেন। এখানে এক বস্তা বালু ফেলাই নাই, আমাদের জীবনটা তামাশার মতো হয়ে গেছে আর কি। যে অবস্থা কয়েকদিনের ভিতরে আর কি পানিতে তলায় যাবে, বাজারটাও ক্ষতিগ্রস্ত হবে, এলাকাটাও প্লাবিত হবে। এদিকে জেলা প্রশাসক জানান ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেড়িবাঁধের ভাঙনের বিষয়টা আমার নলেজে এসেছে, আসার সাথে সাথেই ভাঙন এখনো শুরু হয়নি, এটা সম্ভাবনা আছে। তো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী স্যার এবং আমাদের নির্বাহী প্রকৌশলী তাকে আমি অলরেডি বলেছি, এবং সেই মোতাবেক একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এবং মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানিয়েছি যে তারা এই প্রকল্পটা অনুমোদন দেবে, এবং অনুমোদন লিখিত আসার পরপরই আমরা কাজ শুরু করব, এবং আশা করি যে সংখ্যাটা দেখা যাচ্ছে সেই সংখ্যাটা থাকবে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি নদী খননে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানে চলছে সাংরাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই সাংরাই উৎসব পালন করে থাকে। বর্ণিল আয়োজনে এবছর সপ্তাহব্যাপী উদযাপিত হবে এবারের সাংরাই উৎসব। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বর্ষবরণকে ঘিরে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পালন করে ভিন্ন ভিন্ন সামাজিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম মারমা সম্প্রদায়ের সাংহাই উৎসব। এটি পার্বত্যাঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক অনুষ্ঠান। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করে এই সাংহাই উৎসব। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, তরুণ তরুণীরা। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর অনেক আনন্দ করব। আগের চাইতে এবছরে অনেক হেসে দিলে নতুন বছরটা আমন্ত্রণ জানাতে চাচ্ছি আর কি। আমাদের আগের তুলনায় বেচা কেনাটা ধুম পড়ে গেছে, বেশি কতগুলো বেশি চলে আমাদের সাংয়ের জন্য আর কি। আর টুকটাক আমাদের 3 পিসও চলে সেক্ষেত্রে, আর বেশিরভাগ কসমেটিক আইটেম বেশি চাই আর কি। এবারে আমরা চাচ্ছি কি নতুন করে মানুষদেরকে নতুন কিছু দেখানোর জন্য, যাতে যে আমাদের যে জাতিগত জিনিসপত্র কিছু আছে রিপ্রেজেন্টেটিভ, ওগুলো আমরা সবার সামনে উপস্থাপনা করার জন্য। ইতোমধ্যে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। এবারে মারমাদের সাংরাই উপলক্ষে জাঁকজমকভাবে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে, প্রায় শেষ পর্যায়ে। এদিকে উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। একটা থাকবে পোশাকে, আমাদের থাকবে সাদা পোশাকে, আর একটা থাকবে ডিবি গোয়েন্দা। এই 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সকলে মিলে যাতে উৎসবমুখর পরিবেশ করতে পারে, সেজন্য আমাদের ডিউটি তদারকির জন্য আমাদের অফিসার নিয়োগ করা আছে। আগামী 13 এপ্রিল থেকে পার্বত্য জেলা বান্দরবনে শুরু হবে মারমাদের সাংহাই উৎসব, আর শেষ হবে 18 এপ্রিল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।
এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। কুমিল্লায় মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন 22-এর আওতায় ফ্রিজ কিনে বিজয়ী দুজনকে 2 লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। কুমিল্লার আলেখারচর ব্র্যাক লার্নিং সেন্টার অডিটোরিয়ামে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান ক্রেতাদের হাতে এ পুরস্কারের চেক হস্তান্তর করেন। বিজয়ীরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ির কামরুল হাসান, সেনাবাগের আমিরুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করছে মার্সেল। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন 22-এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে বিজয়ীদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। সকালে কুমিল্লার আলিখারচর ব্র্যাক লার্নিং সেন্টার অডিটোরিয়ামে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান বিজয়ী ক্রেতাদের হাতে 1 লাখ টাকার চেক তুলে দেন। বিজয়ীরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা রুবেল হোসেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি শুধুমাত্র ব্যবসায়ী করছে না, তারা মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে। তাই সবাইকে দেশীয় পণ্য কিনে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। নতুন মার্কিন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একমাত্র চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুদেশের পণ্যের প্রতি পাল্টাপাল্টি শুল্ক আরোপ বাড়িয়ে চলেছে। বুধবার ট্রাম্প চীনা পণ্যের উপর 104% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু এর 24 ঘন্টা না পেরোতেই ট্রাম্প অন্যান্য দেশের উপর উচ্চতর শুল্ক আরোপ স্থগিত করে চীনের সম্মানের অভাব উল্লেখ করে দেশটির উপর শুল্ক 125% উন্নীত করেন। জবাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আমদানির উপর 84% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে, যার ফলে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হলো। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন ট্রাম্প। বিশ্বের 60টি দেশের ওপর শুল্ক বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার মাধ্যমে শুল্ক আগের অবস্থা অর্থাৎ 10% বহাল থাকবে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ওবায়দুল কাদের সহ 10 জনকে ফেরাতে রেড নোটিশ জারির আবেদন। রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা। বিএনপিকে নিয়ে মিথ্যাচার চলছে। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ, দাবি বাণিজ্য উপদেষ্টার। সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং 19 লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো এসএসসি পরীক্ষা। গাজীপুরে কর্তব্যে অবহেলা করায় 4 শিক্ষককে ব্যাহতি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।